নমস্কার, সবাই ভালো আছেন তো? দেখতে পাচ্ছেন যে একটা হোটেলে ছেলে-মেয়ে আমরা সবাই গিয়েছি, যে হাত-টাত ধুয়ে জাস্ট টেবিলে বসছি। ঠিকই ধরেছেন। সেটা ছিল পুজোর সময়, পুজোর কয়েকদিন আগে। মানে জাস্ট কেনাকাটা করার জন্য মার্কেটে বের হয়েছি। তো আমরা যেখানেই যাই না কেন, মানে কম বেশি একবারে তোমারটা যা কিনে তারপর কেনাকাটাই বাসায় করি, যাও। তার চাইতে বেশি কেনাকাটা করে খাওয়ার জন্য। আগে খেতে হবে, তারপর যা কিছু করা। তো যে কথা সেই কাজ, হ্যাঁ। কিছু কেনাকাটা করে তারপর আমরা একটা এতই রেস্টুরেন্টে যে তোমার খারাপ ঢুকেছি, লাগছে। সেখানে হাত আজকে টাত তো ধুয়ে বাইরে আমরা কিছু ফ্রেশ ছিল হয়ে না তোমার খুচরো। কিছুক্ষণ বসেছিলাম। তারপর খাবার অর্ডার দিলাম। বেশি কিছু না, জাস্ট হালকা পাতলা স্ন্যাক্সের মতো এগুলো অর্ডার দিলাম, সাথে কোল্ড ড্রিঙ্কস ছিল। তো বসার পর আমরা জাস্ট তাকাও খাওয়া দাওয়া শুরু করে দিলাম। তো ভেবেছি পূজার গ্লাসগুলো আনো, আমি কেনাকাটা সবার জন্য কম বেশি তেরোটাই করছি এবং করব। এই তুমি ধরো না, তো তখনও বুঝতে পারিনি যে আমার খেয়াল করো ছেলেটার বাম শরীরটা হাতে ভিতরে ভিতরে একটু খারাপ বোধ করছে। যাই খাবার দিচ্ছি কোনোটাই খেতে চাচ্ছে না। মানে তখন যদি বুঝতে পারতাম তাহলে মানে আরও আগে থেকে সতর্ক হয়ে যেতাম। তো ঠিকঠাক মতোই সব কিছু চলছে। যে খাবারটাই ওকে দেওয়া হচ্ছে না কেন, সেই খাবারটাতে ওর একটু অনীহা। মানে ওর সব পছন্দের খাবারই ছিল, তারপরও খেতে চাচ্ছিল না। তাই যাই হোক, তারপর আমরা মোটামুটি সব খাবার-টাবার আস্তে ধীরে মানে খাওয়া দাওয়া করলাম। তো দেখতে পাচ্ছি যে ও একটু চুপচাপ হয়ে বসে থাকে। মানে ঠিকমতো কথাবার্তাও বলে কম। তারপর বললাম যে খাওয়া দাওয়ার পরে আবার মার্কেট করব। তখনও বলছে না, বাসায় চলে যাব। মানে বাসায় যাওয়ার জন্য খুব আগ্রহ দেখাচ্ছে। তো এবারের পুজোটা যে এরকম করে কাটবে তো মানে ভাবতে পারিনি। তো আমরা প্রথমত কয়েকজনের জন্য কেনাকাটা করেছি। কেনাকাটা করার পর দেখলাম যে খুব একটু মানে খারাপ লাগছে, ভালো লাগছে না, খিদে পেয়ে গেছে। তো এরপরে আর কি সেখানে যেয়ে বসে খাওয়া দাওয়া করছি। তা আমাদের খাওয়া দাওয়া প্রায় মোটামুটি শেষ। ওরা ২ ভাই বোন খাচ্ছিল। তো ওদেরও যখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, তখন আমরা আবার ফ্রেশ হয়ে জাস্ট আবার মার্কেটে যাওয়ার জন্য ঠিক রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাচ্ছি। তো এই ছিল আমাদের মানে পুজোর কেনাকাটা, পুজোর মার্কেটিং করার মানে শুরু। তারপর তো মানে কী থেকে কী হয়ে গেল, এটা মানে আর কি বলবো। দেখতে পাচ্ছেন ২৯ নাম্বার সিরিয়াল হাতে নিয়ে বসে আছে। আর বসে আছে কে? আমার ছেলে। হঠাৎ করে পূজার ২ দিন আগে প্রচণ্ড মানে জ্বর, হাত পা ব্যথা, খুবই অসুস্থ হয়ে পড়ে। তো এটাকে স্বাভাবিক ভাইরাল জ্বর হিসেবে চিহ্নিত করেছিলাম, কিন্তু দেখা যাচ্ছে যে প্রচুর জ্বর, ১০৩-৪ জ্বর নামছেই না। তো আজকে বাধ্য হয়ে ওকে ডক্টরের কাছে নিয়ে গেলাম এবং ডক্টর সেটাকে ডেঙ্গু কিংবা চিকেনগুনিয়া এরকম কিছু মানে আশ্বস্ত করেছে। তাই জন্য টেস্ট দিয়েছে। সেই টেস্টে ওকে ব্লাড টেস্ট, এক্স-রে আরও নানান জাতীয় যে টেস্টগুলো হয়, তো সেই টেস্টগুলো করানোর জন্য হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। ভেবেছি যে এবারের পুজোটা খুব আনন্দের সহিত করব, কিন্তু এতটাই দুর্ভাগ্য যে আজকে সপ্তমী পূজা। আজকেই আমি ওকে নিয়ে গেলাম ডক্টরের কাছে। গতকালকেও নিয়ে গিয়েছিলাম, কিন্তু আজকে টেস্টগুলো করাতে নিয়ে গেছি। দেখতে পাচ্ছেন ও এক একটা টেস্ট দিয়ে দিয়ে বের হচ্ছে। তারপরেও পূজা বলে কথা, মায়ের আশীর্বাদ নিতে হবে। তো সেই হসপিটাল থেকে আবার সেই মন্দিরে গিয়েছে মাকে একটু দর্শন করার জন্য, মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য। তো ওকে বাকিটা আমি পরে আপনাদের সাথে শেয়ার করব যে টেস্টে কী আসছে না আসছে। তো টেস্টে দেখা গেছে যে ডেঙ্গু কিংবা চিকেনগুনিয়া কিছুই ধরা পড়েনি, ধরা পড়েছে ভাইরাস জ্বর। তবে প্রচণ্ড
জ্বরের তাপমাত্রা বেড়ে যাওয়াতে গায়ে র্যাশের মতো পড়ে গেছিল। তো সেটার জন্য ডক্টর অনেকটা মেডিসিন দিয়েছে, রেস্টে থাকতে বলেছে, যথারীতি যেটা আর কি একটা রোগীর জন্য ডক্টররা যা বলে থাকে। তো ওইভাবে ওর ট্রিটমেন্টগুলো চলছিল। তো এই করে আর কি মনটা খুবই খারাপ ছিল। তারপরও মন মানে না, নতুন জামা কাপড় পরেই সেই টেস্ট করতে নিয়ে গিয়েছিলাম। আর ওইখান থেকেই আবার মন্দিরে আমরা ঢুকেছি, আমি আগে বললাম। তো মন্দিরে যেয়ে দেখি মন্দিরটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল। এবারের পুজোর মণ্ডপটা অন্যান্য বারের চাইতে একটু ভিন্ন ধর্মীয়ভাবে সাজানো হয়েছিল। কারণ কয়েক বছর যাবৎ এই মন্দিরে যখন পূজা দেখতে আসি, তো একই ক্যাটাগরির মানে মন্দিরটা সাজানো হয়ে থাকে কিংবা একই রকম থাকে। তো এবারেরটা দেখি যে একটু অন্যরকমভাবে সাজানো গোছানো হয়েছে, অনেক কিছু একটু মানে মন্দিরের লুকটাও চেঞ্জ করা হয়েছে। তো আমার হাজব্যান্ড যে প্রথমে একটু মন্দিরের সামনে বসে ছবি টবি তুললো, সাথে ছেলেও তুলেছে। এরপর সেখান থেকে মানে সম্পূর্ণ মন্দিরটা আমি একটু ঘুরে ঘুরে মানে দেখাচ্ছিলাম এবং ওকেও দেখাচ্ছি। যে মনটা যেহেতু অনেকটাই খারাপ ছিল, যেহেতু সপ্তমী পূজা বলে কথা, অনেকটা আনন্দ উল্লাস নিয়ে জামা কাপড় কেনাকাটা সব কিছু করা হয়েছে, কিন্তু সেই রকমভাবে ঘোরাঘুরি হয়ে উঠছে না সকালটার দিকে। তো বাবা ছেলে একসাথে দাঁড়িয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করছে এবং কি বলবো, যে ঠাকুরকে প্রণাম করে তাদের মনোকামনা সব কিছু শেয়ার করছে। তো এদিকে আমি ওদের ওইখানে একটু ভিডিও ক্লিপ নিয়ে সম্পূর্ণ মন্দিরটা ঘুরে ঘুরে যখন দেখছিলাম, দেখেছি যে এবার মন্দিরের ভিতরে স্টল বসানো হয়েছে খাবারের, তারপর মিষ্টির এবং কসমেটিক্স, ছোট ছোট করে কয়েকটা আইটেমের স্টলগুলো বসানো হয়েছে। সাথে ভিডিও টিডিও অনেক কিছু করা হচ্ছে। তখন অনেকটা দুপুরের দিক ছিল, মানে ওরকম ভিড় হুল্লোড় ছিল না। তো ওইখানে দাঁড়িয়ে ছেলেকে আরও কিছু ছবি টবি তোলা হচ্ছে, যদিও তখনও গায়ে ওর বেশ জ্বর ছিল, ওকে দেখে বুঝতেই পারছেন। তো ওর ইচ্ছে করছিল, মানে খেতে চাইছিল, মোমো খাবে, ভেজিটেবলস মোমো। তাই সেখানে অর্ডার দেওয়া হলো এবং সেই মোতাবেকই তারা মোমো তৈরি করে ওকে হাতে দিল। তো এরপর ওইখান থেকে আমরা বাসায় এসে পড়লাম এবং বাসায় এসে মানে মোমোটা খাওয়ার জন্য তৈরি হয়ে গেল। কিন্তু দুঃখের বিষয়, মুখটা এতই তিতো ছিল যে মোমোটাও ঠিক করে খেতে পারছে না জ্বরের কারণে। তো এভাবে আর কি সপ্তমী পূজার দুপুরের দিকটা কেটেছে। তারপর যখন বিকেল হলো তখন মন চাইছে যে একটু বের হবে। তো তখন চিন্তা করে দেখলাম যে দেখি কি করা যায়। তখন এর মধ্যে আবার বাবু মানে ছেলেটার শরীরটাও একটু ভালোর দিকে, মানে জ্বরটা একটু কম ছিল। তারপর আবার প্রায় 6টার দিকে আমরা আবার রেডি টেডি হয়ে বের হয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। প্রথমে মন্দির দর্শন করেছি, করার পর সেখানে ঠাকুর দেখেছি, আমার ছেলে তো সব সময় প্রণাম পিছেই টনাম থাকবে, করে ওর তো তারপরে আবার চেহারা বেরিয়ে শেষ। পড়লাম কিছু খাওয়া দাওয়া করার জন্য। তারপর দুই একটা ঠাকুর দেখা হয়েছিল, মানে খুব কাছাকাছির যেগুলো ছিল। যেহেতু ছেলের শরীরটা তেমন একটা ভালো ছিল না, প্রচণ্ড জ্বর ছিল, তো একটু হেঁটে হেঁটে দেখছিলাম। ঢাকা শহরে এত সহজে মানে গাড়ি রিক্সার জন্য বের হওয়া যায় না, কিংবা হেঁটে চলার মতো কোনো স্কোপও থাকে না। তো পূজার মধ্যে একটু দেখা যায় যে রোডগুলো আটকানো থাকে, তো ওইভাবেই আর কি খোলা জায়গায় রাস্তা দিয়ে হেঁটে ছেলে মেয়েকে নিয়ে একটা ক্যাফেতে ঢুকেছি। তো সেখানে যে যথারীতি ওরা মেনু চার্ট দেখে কি কি খাবে
সেটা আর কি ঠিকঠাক করছে। যদিও ছেলেটা খুবই অসুস্থ ছিল, কিছুই খেতে চাইছিল না, মানে সবই অর্তিতা লাগছিল মুখে। তারপরও ছেলে মেয়ে আবদার, তো ওরা যেগুলো যেগুলো পছন্দ করেছে সেগুলো লিস্ট করা হলো, তারপর যথারীতি টেবিলে দেওয়া হলো। হ্যাঁ তো তো খাওয়ার পর মানে খাচ্ছে খুব কষ্ট করে, ওর সম্পূর্ণ মুখটাই তিতো ভাব লাগছিল। তো মেয়ে ঠিকঠাকই ছিল। তো আমরা কিছুক্ষণ এখানে সময় কাটালাম, যেহেতু আর অসুস্থ ছেলেটাকে নিয়ে বেশি আর ঘোরাঘুরি করিনি, কিন্তু খুবই ওকে দুর্বল লাগছিল এবং দুর্বল বোধও করছিল। তো ওই ক্যাফেতে বসে প্রায় 1-2 ঘন্টার মতো আস্তে ধীরে ওরা খাওয়া দাওয়া করলো, একটু গান টান শুনলো। এভাবে আর কি সপ্তমী পূজার দিনটা কাটানো হয়েছে। তো এবারের মতো পূজাটা খুব একটু মানে কি বলবো, অন্যান্য বছরের চাইতে এবারের পুজোটা খুবই খারাপভাবে কেটেছে বললে বলা যায়। আমি ভাবতেও পারিনি যে এতটা খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হবে। সুন্দর করে কেনাকাটা সব কিছু হয়েছে, ভেবেছি যে সুন্দরভাবে পূজাটা উদযাপন করব, কিন্তু বলে না যে ঈশ্বর কখন কাকে কী অবস্থায় কিংবা কী পরিস্থিতিতে ফেলে দেয় কেউই বলতে পারে না। তো এইভাবে আর কি, তবু ঈশ্বরের কাছে অশেষ প্রার্থনা, মা দুর্গার কাছে অশেষ প্রার্থনা যে ছেলেটা মোটামুটি সুস্থ বোধ করছে। তারপর এই নিয়ে একটু বের হয়েছে। তো এভাবে আর কি সপ্তমী পূজাটা কেটেছে। তারপর আমাদের আবার প্ল্যান ছিল একটু বাইরে যাব, মানে ঢাকার বাইরে। তো বেশি না, খুব বেশি দূরে না, ঢাকার কাছাকাছি। তো অষ্টমী পূজার দিন মানে সিদ্ধান্ত নিলাম যে যদি ছেলেটার শরীর ভালো থাকে তাহলে আমরা অষ্টমী পূজার দিন যাব। তারপর এখন জানি না ঈশ্বর কী চায় কিংবা মা দুর্গা কী চায়, এই আর কি। এভাবে করে পরে খাওয়া দাওয়া সম্পূর্ণ কমপ্লিট করলাম, করে এখন বাড়ির উদ্দেশ্যে মানে বের হব। তারপর কিছুক্ষণ আমরা খাওয়া দাওয়া করার পরও প্রায় বেশ কিছুক্ষণ বসেছিলাম, যে ভালো লাগছিল না, বাইরে প্রচণ্ড ভিড় ছিল পূজা দেখার, তো আবার জ্যামও ছিল। তো এই ক্যাফেতে বসে বসে প্রায় বেশ কিছুটা সময় কাটিয়ে নিলাম। এখন বাড়ি ফিরে পালা। তা আমরা সবাই খাওয়া দাওয়া সম্পূর্ণ শেষ করেছি, এখন বাসায় ফিরবো। তো আপনাদের সবার পুজো কেমন কেটেছে সেটা একবার আমাকে জানাবেন। ও আর একটা কথা, আমার ব্লগগুলো মানে দিতে খুবই দেরি হয়। এখন বলতে পারেন যে পূজা গিয়েছে কবে, এখন ব্লগগুলো কেন ছাড়ছে। বুঝতেই পারেন যে আমি নানান কাজে থাকি, আমার ব্লগগুলো আমাকে নিজেই ভয়েস দিতে হয়, নিজেই সম্পূর্ণ এডিট করতে হয়, তাই একটু কম বেশি অনেকটা সময় লেগে যায়। শুধু সময় না, মাসও লেগে যায়। যেমন এই ব্লগটা ছাড়তে আমার প্রায় 2 মাসের মতো লেগে যাচ্ছে এবং লেগে যাচ্ছে। তাই দেখতেই পাচ্ছেন যে এখন আমরা ক্যাফে থেকে বের হয়ে যাচ্ছি। আমার হঠাৎ ইচ্ছে চাইলো যে আমি একটা আইসক্রিম খাবো। তারপর একটা আইসক্রিম কিনে হলো, মানে সবার জন্য কিনে হলো, এই আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যে যেখানে থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন। ওকে, বাই। আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। এরপর আমার তো আপনারা জানেনই যে যেখানে আমরা যাই না কেন কিছু ছবি তুলে রাখি, জাস্ট স্মৃতিগুলো স্মরণীয় করার জন্য। তো একের পর এক আমরা সবাই ছবিগুলো তুলেছিলাম যে যে জায়গায় যাওয়া হয়েছিল। তো দেখা গেছে এক সময় পিছনের স্মৃতিগুলো খুব মনে পড়বে, তখন এই ছবিগুলো দেখে দেখে সময়গুলো কাটিয়ে দেওয়া যাবে। আর তার চাইতে বড় কথা হলো এখন একরকম আছি, পরে আরও অন্যরকম হয়ে যাব। তো ওই পিছনের স্মৃতিগুলো দেখে মানে সেই আনন্দের স্মৃতিগুলো অনুভব করব। কথায় বলে না যে যায় দিন ভালোই যায়, আসে দিন খারাপ আসে। জানি না সামনের দিনগুলো কেমন আসবে কিংবা কিভাবে কাটাবো, কী অবস্থায় থাকবো কিংবা কী পরিস্থিতিতে থাকবো, একমাত্র ঈশ্বরই জানে।
তো এর জন্য আমি এই ছবিগুলো সবগুলো মোটামুটিভাবে সপ্তমী পূজাতে যেখানে যেখানে ঘোরাঘুরি করেছি, খুব তো বেশি ঘোরাঘুরি করিনি, মানে যতটুকু যা যা করেছিলাম ওগুলি একটু স্মৃতির অ্যালবামে ধারণ করে রাখলাম। তো ওকে, বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।